নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকছে বিশাখাও। দেশের সাধারণ নির্বাচন শেষ হলো। দেশের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা হলো 4 জুন। ফল ঘোষণার পর থেকে নানা রকম জল্পনা কল্পনা শুরু হলো এবং তারপরে জুন মাসের 9 তারিখে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিলেন। সরকার গঠন হলো, গোটা মন্ত্রিসভা শপথ নিল এবং তারপরে 10ই জুন মন্ত্রক বন্টন হয়ে গেল। কে কোন মন্ত্রকের মন্ত্রী, কে কোথাকার প্রতিমন্ত্রী, কে কোথাকার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, গোটা দেশের সামনে সেই সব কিছু পরিষ্কার হয়ে গেল। এই যে ধাপে 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 এগুলো ঘটনা প্রবাহ, তার মাধ্যমে শুধু কি একটা সরকার গঠন হলো? না, শুধু একটা সরকার গঠন হয়নি। আসলে একটা অপপ্রচারের গোটা যুগ যেন শেষ হলো। লাগাতার ভুয়ো প্রচার, লাগাতার অপপ্রচার, লাগাতার নানা রকম সন্দেহের বাতাবরণ এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা, এবং শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মন্ত্রকগুলো বন্টন হয়ে গেল, কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, এইটা যতক্ষণ না পর্যন্ত সুনিশ্চিত হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত ভারত সরকারের সেই বিজ্ঞপ্তিটা বেরোলো, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হলো লাগাতার যে একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি করে রাখা হবে। কখনো বলা হচ্ছিল, যেদিন ভোটের ফল প্রকাশ হচ্ছিল সেদিন বলা হচ্ছিল এই দেশের বর্তমান বিরোধী শিবির, মানে যেটাকে ইন্ডি শিবির বলছেন অনেকেই, তাদের তরফ থেকে প্রথমে বলা হচ্ছিল যে সরকার গড়তেই পারবেন না মোদী। তারপর মোদী যখন সরকার গড়ার দাবি পেশ করে ফেললেন এবং উল্টো দিকে যখন সরকার গড়ার মতন সংখ্যাই জোগাড় করা গেল না, তখন সেই তত্ত্ব থেকে সরে এসে প্রচার করা শুরু হলো একটা অস্থিতিশীল সরকার হতে চলেছে। মোদী ব্ল্যাকমেলিংয়ের শিকার হবেন, শরিকরা মোদীকে ব্ল্যাকমেল করবে, মোদী সরকারের হাতে যে মন্ত্রকগুলো থাকবে সেই মন্ত্রকগুলো বিজেপির হাতে থাকবে না, গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো সব শরিকদের কাছে চলে যাবে। সেই সমস্ত কিছু, সেই সমস্ত অপপ্রচার, সমস্ত ভুয়ো প্রচার, সব কিছুকে মিথ্যা প্রমাণ করে এবং শরিকদের সঙ্গে অত্যন্ত সুমধুর সম্পর্ক তৈরি করে সরকার গঠনের, তৃতীয় মোদী সরকার গঠনের সব কটা ধাপ একে একে পেরিয়ে গেলেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডারা। এবং এরপরে এই বিরোধী শিবির আবার কি নতুন করে বলতে শুরু করলো, সেই সমস্ত কিছুও শোনাবো। এই নিয়েই বাংলার প্রাইম টাইম আজকে পুঙ্খানুপুঙ্খ পুরো সমস্ত অপপ্রচার কী কী করা হয়েছিল এবং কীভাবে সেগুলো নস্যাৎ হয়ে গেল সেগুলোই দেখাবো আমি আর বিশাখা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে মোদীর মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থেকেছে গোটা দেশের মানুষ। কারো মনে কোনো সন্দেহ ছিল না যে মোদী প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু করবেন, কিন্তু একদল বিরোধী নেতাদের রাতের ঘুম ছুটে গিয়েছিল যেন। তারা মানতেই পারছিলেন না ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদী। নিজেরাই জ্যোতিষ চর্চা শুরু করে দিয়েছিলেন, মোদী প্রধানমন্ত্রী কিছুতেই হতে পারবেন না। যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে যানও, সেক্ষেত্রে অমিত শাহ তো কিছুতেই মোদীর মন্ত্রিসভায় থাকতে পারবেন না। এত গণনার পরেও তারা থামলেন না, আরো জ্যোতিষ চর্চায় মাতল ইন্ডি জোট। এবার বলল, আরে প্রধানমন্ত্রী হলেও টিডিপি জেডিইউকে খুশি করে চলতে হবে মোদীকে, চন্দ্রবাবু নীতিশ কুমাররা যা বলবেন তাই হবে, গুরুত্বপূর্ণ মন্ত্রক বিজেপির হাতে থাকবে না। আরো কত কি না বলেছিল ইন্ডি ও তার মহান নেতারা। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? মোদী শপথ নিলেন, অমিত শাহ ফের স্বরাষ্ট্রমন্ত্রী, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা মোদীর প্রশংসায় পঞ্চমুখ। বলছেন 10 বছরে দেশ মোদীর নেতৃত্বে এগিয়েছে, আরও 5 বছর অর্থাৎ পরের 5 বছর আরও এগোবে তার নেতৃত্বে দেশ। আর সব থেকে গুরুত্বপূর্ণ 4টে মন্ত্রক, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ মন্ত্রক, এই বিগ 4 থেকে গেল পদ্ম শিবিরের হাতেই। তাহলে এবারে কি দাঁড়ালো? ইন্ডিয়ার ভবিষ্যৎবাণী তাহলে আরও চলতে থাক, আর ভারত নিজের ছন্দে উন্নয়নের লক্ষ্যে আরও এগোতে থাক। যেদিন ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছিল, মানে 4 জুন, সেদিন যখন দেখা গেল যে ইন্ডি জোটের নেতারা নিজেদের আসন প্রাপ্তি সম্পর্কে যে ধারণা আগে করেছিলেন, বাইরে কি বলছিলেন
সে কথা নয়, আসলে নিজেদের মধ্যে যে ধারণা তৈরি করেছিলেন তার থেকে কোথাও কোথাও কিছু কিছু আসন বেশি পাচ্ছেন, তখন থেকেই রটানো শুরু হয়ে গিয়েছিল যে নরেন্দ্র মোদী আর সরকার গড়তে পারবেন না, বিজেপির সরকার আর হচ্ছে না। দেশ জুড়ে একটা আবহ তৈরি করার চেষ্টা হয়েছিল, নরেন্দ্র মোদী নাকি সরকার গড়তে পারবেন না। 240টা আসন পেয়েছে বিজেপি এবারের লোকসভায়, মানে অষ্টাদশ লোকসভায় বিজেপি পেয়েছে 240 আসন, 1 নম্বর দল। 2 নম্বর দলকে কংগ্রেস, 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের ফারাক কতটা? 1 নম্বর পেয়েছে 240 আর দ্বিতীয় যে সে পেয়েছে 99, এতটাই ফারাক। তারপরের দলগুলো আরও পিছিয়ে। অথচ এই বিজেপি বা এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দল নাকি সরকার গড়তে পারবে না, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোট নাকি সরকার গড়বে, এমনটা বলা হচ্ছিল বারবার। কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল? তত্ত্বটা কি ধোপে টিকলো? শেষ পর্যন্ত দেখা গেল যে নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গড়ার দাবিটুকুই পেশ করতে পারলেন না। সরকার গড়ার দাবি পেশ করার জন্য যে পরিমাণ সাংসদ সংখ্যা দরকার হয় বা যতজন সাংসদের সমর্থনের চিঠি দরকার হয়, সেই পরিমাণ সাংসদ সঙ্গে নেই, ফলে সরকার গড়ার দাবি তারা পেশ করতে পারলেন না। একমাত্র নরেন্দ্র মোদীই পারলেন প্রয়োজনীয় সংখ্যক সাংসদের সমর্থনের চিঠি নিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গড়ার দাবিটা পেশ করতে। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সেদিন নরেন্দ্র মোদী কি বলেছিলেন শুনবো। साथियों, एनडीए सरकार को तीसरी बार देश की सेवा करने का देशवासियों ने आदेश दिया है। अब एक स्टेबल गवर्नमेंट मिलने के कारण और परिचित व्यवस्था और नेतृत्व मिलने के कारण दुनिया का भारत के प्रति रुझान, भारत के प्रति उनका आना बहुत तेज गति से होने वाला है और मुझे विश्वास है कि देश के सभी राज्यों को इसका लाभ मिलेगा। এই যে আমরা শুনলাম মোদিজি যা বললেন, প্রধানমন্ত্রী যা বললেন, সেগুলো আমরা শুনলাম, এগুলো কিন্তু সবই সাম্প্রতিক অতীত। কারণ ইতিমধ্যেই তিনি তার দফতরের দায়িত্ব হাতে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তার কাজ তার দফতরে গিয়ে শুরুও করে দিয়েছেন। আমরা দেখেছি তাকে স্বাগত জানানো হয়েছিল পিএমওর কর্মীদের তরফ থেকে। তিনি প্রত্যেককে একেবারে হাত জোর করে অভিবাদন জানিয়েছেন এবং তাদেরকে জানিয়েছেন যে পিএমও জনসাধারণের, জনতার। তো এই ছবিগুলো আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। কিন্তু যে জ্যোতিষচর্চার মধ্যে দিয়ে ইন্ডি জোটের মহান নেতারা যে কথাগুলো বলেছিলেন যে মোদি তো কিছুতেই প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাদের বোধহয় সব থেকে বড় যে জায়গাটা ছিল তাদের কাছে কাঁটার মতো বিদ ছিল, তা বোধহয় এটা যে জওয়াহরলাল নেহরুর পরে মোদি কি করে এই রেকর্ডটা ছুঁতে পারেন যে পরপর 3 বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এটা এই যে তিনি নেবেন শপথ, এটাতেই বোধহয় তাদের সব থেকে বেশি করে রাতের ঘুম উড়ে গিয়েছিল। তাই তারা কিছুতেই নিজেরা মানতে চাইছিলেন না, আর গোটা দেশেরকে এটা বিশ্বাস করতে তারা বাধ্য করার চেষ্টা করছিলেন বা তারা প্রভাবিত করার চেষ্টা করছিলেন যে আপনারা যাই ভাবুন এটা মেনে নিন, এটা আমাদের জ্যোতিষচর্চা। প্রধানমন্ত্রী হিসেবে 3য় বার তিনি কিছুতেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না, তিনি শপথ গ্রহণ করতে পারবেন না। কিন্তু বাস্তব তো সেটাই যেটা আমরা দেখতে পাই। আর কোনোভাবেই তাঁরা কি ভাবলেন, কি ভেবে তাদের রাতের ঘুম নষ্ট করলেন, তার জন্য তো বাস্তব পরিবর্তিত হয় না। ঠিক সেই কারণেই আমরা কি দেখলাম 2014, 2019 এবং 2024 লোকসভা নির্বাচনের পরে আবার প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ নিলেন নরেন্দ্র মোদী। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। এই যে আমরা দেখলাম রাষ্ট্রপতি আরও একবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী আরও একবার শপথ নিলেন এবং বললেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সে কথা। কিন্তু মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে কথা বলেছিলেন এখনো পর্যন্ত সেই কথাগুলোই তিনি তার জায়গায় অবস্থানে অনড় রয়েছেন। তিনি কি বলছেন, আগে একটু দেখে নিন
অন্যান্য এনডিএ যারা সদস্য তাদের সঙ্গে একটু বুঝে নিন, তবে না এখনও তার কিছুতেই ধন্দ কাটছে না যে সত্যিই প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন তৃতীয়বারের জন্য। তিনি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ, বাট এদের আমি খুব ভালো করে চিনি। এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। এই যে আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার যাবতীয় সন্দেহ নিয়ে তিনি কি বললেন সেগুলো আমরা শুনলাম, কিন্তু যাদেরকে ঘিরে তার এত সন্দেহ, সেই টিডিপি, সেই জেডিইউ এর নেতা নীতিশ কুমার, তিনি কি বলছেন মোদী সম্পর্কে? তিনি বলছেন 10 বছরে এত উন্নতির পরে আগামী 5 বছরে আরও বেশি উন্নতি করবে মোদীর নেতৃত্বাধীন এই এনডিএ সরকার। কি বলছেন নীতিশ, তার মুখেই শুনুন। और आप जान लीजिए कि कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा। ये सब बिना मतलब का बात बोल करके क्या किया है? और ये सब कोई काम किया है? उन लोगों ने आज तक कोई काम नहीं किया, देश की कोई सेवा नहीं की। শুনলেন নীতিশ কুমার কি বললেন? বিনা মতলবকে বাত বল করকে, মানে অর্থহীন কথা বলা চলছিল। ইঙ্গিতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিনা আমরা জানি না, কিন্তু নীতিশ কুমার বললেন যে সমস্ত অর্থহীন কথাবার্তা বলা চলছে, অর্থাৎ এই যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু বা আরও অনেক শরিক, তারা নাকি এই সরকারকে সুস্থভাবে কাজ করতে দেবে না, এই কথাগুলো অর্থহীন, সেটা নীতিশ কুমার স্পষ্ট করে দিলেন। আরও একটা সারবত্তাহীন কথা বা তত্ত্ব চারিয়ে দেওয়া হয়েছিল, এটাও একটা ভুয়ো প্রচার। কি না, অমিত শাহকে নাকি মেনে নেবেন না শরিকরা। বলা হয়েছিল অমিত শাহকে এবার আর সঙ্গে রাখতে পারবেন না নরেন্দ্র মোদী। অমিত শাহকে এবার আর সঙ্গে যদি রাখতেও পারেন, মন্ত্রিসভায় যদি রাখতেও পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুতেই করতে পারবেন না মোদী, কারণ চন্দ্রবাবু নাইডু চান না। তিনি এনডিএর দ্বিতীয় বৃহত্তম শরিক, তার ঘোর আপত্তি রয়েছে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করার বিষয়ে। এবং এই নিয়ে নাকি তিনি এতই আপত্তি জানিয়েছেন যে সেগুলো নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গেল। বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংবাদপত্রে বড় বড় স্টোরি বেরোতে শুরু করলো, অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হতে দেবে না এনডিএর শরিকরা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আগের বারের মতোই এবারও অমিত শাহ 3 নম্বরে শপথ গ্রহণ করলেন। নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, এবং মন্ত্রক বন্টনের পরে আমরা দেখলাম যে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বই আবার পেলেন, এবং তা নিয়ে কোথাও কোনো শরিক দলের তরফ থেকে কোনো রকম আপত্তি, কোনো রকম উষ্মা প্রকাশ রইল না। অমিত শাহের সেই শপথ গ্রহণের চিত্রটা আরেকবার দেখি, তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে কিভাবে অপপ্রচারটা হয়েছিল আর কিভাবে কার্যক্ষেত্রে তা নস্যাৎ হলো। কিভাবে কার্যক্ষেত্রে নস্যাৎ হলো সেই ছবিটা আমরা দেখলাম। অমিত শাহ ঠিক নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিংয়ের পরেই আগের বারের মতো এবারও শপথ নিলেন। বিশাখা, তোমার কি মনে হয় এই যে প্রচারটা চলছিল যে শরিকরা নাকি আপত্তি করছিলেন অমিত শাহকে নিয়ে, যদি সত্যিই শরিকদের এত আপত্তি থাকতো না, অমিত শাহ কি এবার আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারতেন? তোমার প্রশ্নের মধ্যেই বোধহয় উত্তরটা রয়েছে, সত্যিই পারতেন না, আর পেরেছেন যে সেই ছবিটা আমরা দেখিয়ে দিয়েছি। আর এর পাশাপাশি আরও একটা কথা বলা হয়েছিল যে যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো পদ্ম শিবিরের হাতে তো থাকবেই না, কারণ এনডিএ যে সরকার সেখানে অনেকগুলো শরিক রয়েছে গুরুত্বপূর্ণভাবে, টিডিপি, জেডিইউ এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য শরিক দলরা রয়েছে, তাদের অনুযায়ী, তাদের হিসেব অনুযায়ী তাদেরকেও গুরুত্বপূর্ণ মন্ত্রক দিতে হবে, এমনই একটা অনুমান যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল তখনও চলছিল একটা প্রভাবিত করার চেষ্টা। কিন্তু আমরা কি দেখলাম, শেষ পর্যন্ত পদ্ম শিবিরের হাতেই থেকে গেল, যেটা আমরা দেখলাম যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ, শিল্প, স্বাস্থ্য, এছাড়াও স্বরাষ্ট্র দপ্তর তো বটেই, এই এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু থেকে গেল বিজেপির হাতেই। সব কিছু দেখা গেল, কিন্তু ইন্ডি দেখতে পেল কি?
দেখলেন আরও একবার, সবাই জানেন ইতিমধ্যেই দেখেছেন যে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, এবং আরও একবার যারা ওই সব তত্ত্বগুলো খাড়া করছিলেন তাদেরকে আমরা মনে করিয়ে দিলাম যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ, রেল, স্বাস্থ্য, শিল্প বাণিজ্য, সমস্ত দফতর, সমস্ত গুরুত্বপূর্ণ দফতর বিজেপি নিজের হাতেই রেখেছে। শরিকরা নাকি এগুলো কিছুতেই এবার বিজেপির হাতে রাখতে দেবে না, এমন তত্ত্ব ছড়ানো হচ্ছিল। সেটাও নস্যাৎ হলো মন্ত্রক বন্টন হয়ে যাওয়ার পরে। আরও একটা কি কথা বলা হচ্ছিল, বারবার বলা হচ্ছিল সব কিছু যখন মিটে গেল, যখন নরেন্দ্র মোদী সরকার গড়ার দাবি পেশ করলেন, যখন রাষ্ট্রপতি তাকে ডেকে নিলেন সরকার গঠন করার জন্য, যখন তিনি শপথ নিয়ে নিলেন, যখন মন্ত্রিসভা গঠন হয়ে গেল এবং যখন মন্ত্রক বন্টন হয়ে গেল, তখন এবার নতুন কথা বলা শুরু হয়েছে। নতুন কথা কি না, যতই মন্ত্রিসভা গড়ে নিন শরিকরা খুব অসন্তুষ্ট। গোটা কার্যকাল জুড়ে শরিকরা ব্ল্যাকমেইল করতে থাকবে, শরিকরা নাকি ব্ল্যাকমেইল করতে থাকবেন নরেন্দ্র মোদীকে, সেই জন্য নরেন্দ্র মোদী নাকি অতিষ্ঠ হয়ে থাকবেন। একেবারে শুরুর দিনের এনডিএ বৈঠকের ছবিটা একটু দেখুন। যে নীতিশ কুমার নাকি নরেন্দ্র মোদীকে ব্যতিব্যস্ত করে তুলবেন, সেই নীতিশ কুমারের আচরণটা নরেন্দ্র মোদীর প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল সেই ছবিটা দেখুন। একেবারে বৈঠকের মঞ্চে যেখানে নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে বেছে নেওয়া হচ্ছে, সেখানে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর পা ছুতে যাচ্ছিলেন, এই সেই ছবি। আরও একজনকে নিয়ে মন্তব্য করা হচ্ছিল, তিনি চন্দ্রবাবু নাইডু। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছিলেন এই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুদের নাকি তিনি খুব ভালো চেনেন। চন্দ্রবাবু নাইডু কি বার্তাটা দিয়েছেন এনডিএর বৈঠকের ওই মঞ্চ থেকে, শুনে নিন একবার। I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. Right time is a great asset for the nation. Today, India is having a right leader, right time. That is Narendra Modi. ইন্ডি জোটের নেতারা যারা বারবার আশঙ্কা প্রকাশ করছিলেন যে এনডিএ সরকারে প্রধানমন্ত্রী হিসেবে যখন কাজ করবেন নরেন্দ্র মোদী, সেই সময় তার শরিকদের সঙ্গে বেশ চাপের মুখে থাকতে হবে, চাপের মধ্যে থাকতে হবে, এমন আশঙ্কা প্রকাশ করছিলেন। আমরা জানি না কেন তাদের বারবার এই আশঙ্কা, কিন্তু আমরা যতবারই দেখেছি প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাজ করছেন বা তাদের শরিক দলগুলোর সদস্যদের সঙ্গে কথা বলছেন, সেখানে প্রধানমন্ত্রীকে আমরা বিভিন্ন অঙ্গরাজ্যের যারা আঞ্চলিক দলের নেতা, যারা এনডিএর সদস্য, সেই সমস্ত নেতাদের সঙ্গে তার যে সমীকরণটা দেখছি, তাতে কোথাও গিয়ে কি দেখা যাচ্ছে যে কোনোভাবে কোনো চাপের মাঝখানে থাকা এরকম কোনো রকম বিষয় রয়েছে, তা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেরকম চিরাগ পাসওয়ান, এলজেপির যিনি নেতা, তাকে আমরা দেখেছি তিনি একেবারে প্রথম থেকেই বলে গিয়েছেন তিনি একমাত্র মোদির অভিভাবকত্বে কাজ করতে চান, তার কোনো মন্ত্রিত্বও চাই না, এমন কথাও তিনি বলেছিলেন। এখন তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেটাও আমরা জানি। কিন্তু এর পাশাপাশি আমরা যেরকম এলজেপির কথা বললাম, বিহারের কথা বললাম, চিরাগ পাসওয়ানের কথা বললাম, সেরকমভাবেই অন্ধ্রপ্রদেশের কথা যদি বলি, সেখানেও আমরা জনসেনা পার্টির নেতা পবন কল্যাণকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছেন শুনুন একবার, বুঝতে পারবেন কোথায় চাপ আছে নাকি নেই, নাকি সত্যি বন্ধুত্ব রয়েছে। শুনুন। मैं अभी बाबू को पूछ रहा था, बोले हिस्टोरिकली ये सबसे हाईएस्ट विक्ट्री है। और जो यहाँ दिखता है ना पवन, ये पवन नहीं, आंधी है। चिराग पासवान के জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেওয়া পবন কল্যাণকে ইয়ে পবন নেই আঁধি হ্যায় বলা, প্রধানমন্ত্রীর এই যে এই কৌতুক, সেই কৌতুকটা সারা দেশের মানুষের কাছে হয়তো কৌতুক বলে মনে হচ্ছে, কিন্তু ইন্ডির কাছে কি কোথাও গিয়ে কাঁটার মতো বিঁধছে? তারা তো এটা চাননি। একেবারেই তাই বিশাখা, অবশ্যই কাঁটার মতো বিঁধছে। কারণ যতবার যত রকম তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে নাকি শরিকরা ব্ল্যাকমেল করবেন, শরিকরা নিজেদের বক্তব্য স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে নরেন্দ্র মোদীকেই তারা সঠিক সময়ের যোগ্য নেতা মনে করছেন, এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীও শরিকদের প্রতি তার শ্রদ্ধা, তার স্নেহ, সেটা দেখিয়ে স্পষ্ট করছেন তার পরিবার কতটা সুখী, পরিবারের এই জোট কতটা মজবুত জোট। এরপরেও যারা এই তত্ত্ব চালিয়ে যাবেন, ভবিষ্যতেও তাদের জন্য জবাব তৈরি রাখবে কিনা এনডিএর নেতৃত্ব, সে ছবিও আমরা দেখতে পাবো। আজকের মতো বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।